প্রিয় স্টুডেন্টস, সফট ম্যাথামেটিক্স চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও অনেক অভিনন্দন জানাই। আজকে তোমরা যারা এই ক্লাসটা দেখছো তারা অনেকে হয়তো ক্লাস 10 পরীক্ষা দিয়েছো বা সমতুল্য কোনো পরীক্ষা দিয়েছো। আমরা আজকে সেট থিওরি নিয়ে আলোচনা করব, অর্থাৎ সেট তত্ত্ব। শুধুমাত্র সায়েন্স বলে নয়, আমাদের বিভিন্ন রকম স্ট্রিমেও এই সেট থিওরির অবদান প্রচুর আছে। সুতরাং আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই সেটটা জানার প্রয়োজন আছে। এই সেট থিওরি পড়াতে গিয়ে আমি অধিকাংশ ক্ষেত্রে ইংলিশ টার্মগুলো ব্যবহার করার চেষ্টা করব। তার কারণে এগুলো আমাদের জানার প্রয়োজন এবং আমাদের জানতেও হবে, কাজে লাগবে। তাহলে শুরু করে যাক সেট থিওরি, অর্থাৎ সেট তত্ত্ব। সেট থিওরি শুরুর মুহূর্তে 4খানা কোশ্চেন লিখেছি, তোমরা দেখছো। প্রথম কোশ্চেন লেখা আছে সপ্তাহের দিনগুলোর নাম। তোমরা এসে ভাবতে শুরু করেছো দিনগুলোর নাম। হ্যাঁ, দিনগুলো আমরা বলতে পারি সোমবার, মঙ্গলবার, বুধবার, এইভাবে। এখানে লক্ষ্য করার বিষয় যে তুমি যেটা ভাবছো দিনগুলোর নাম, আরেকজন কিন্তু একই ভাবছে। অর্থাৎ এই ক্ষেত্রে এই যে সপ্তাহের দিনগুলোর নাম, এই ক্ষেত্রে আমরা ইউনিক একটা নাম পাবো, যে নামগুলো পাচ্ছি ইউনিক। পরের কোশ্চেনে যেটা আছে কাছাকাছি বিদ্যালয়ের নাম। নিশ্চয় ভাবছো কাছাকাছি কি কি বিদ্যালয় আছে। হ্যাঁ, দেখা যাবে 2-4টে বিদ্যালয় আছে। এবার ঘটনা হচ্ছে আরেকজনও ভাবছি বা আমিও ভাবছি, এক্ষেত্রে কাছাকাছি বলতে কতটা কাছাকাছি এটা কিন্তু স্পষ্ট করে বলা নাই। ফলে তুমি যেটা লিখছো বিদ্যালয়ের নাম, আরেকজন কিন্তু লিখছে অন্য কিছু, লিখছে অন্য নাম, আরো হয়তো বেশি লিখছে। তো এইখানে কাছাকাছি কথাটার শব্দটা কিন্তু স্পষ্ট নয়, ফলে এক একজন এক এক রকম লিখছে। অর্থাৎ রেজাল্টটা এখানে ইউনিক পাচ্ছি না, এটা কিন্তু ডিফারেন্ট পাচ্ছি। পরের যে কোশ্চেন 11 সায়েন্সের সাবজেক্টগুলোর নাম। এখানে তুমি যেটা ভাবছো আরেকজনও কিন্তু একই কথা ভাবছে, বা আমিও সেটাই ভাবছি, যে সাবজেক্টগুলো, হ্যাঁ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বেঙ্গলি, ইংলিশ, এই 6টা বা 7টা। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে 11 সায়েন্স সাবজেক্ট, এই ক্ষেত্রে আমরা ইউনিক আমরা লিখতে পারছি। শেষ কোশ্চেন যেটা আছে বিদ্যালয়ের 5জন মেধাবী ছাত্রের নাম লিখতে বলা আছে। তুমি নিশ্চয় ভাবছো 5টা মেধাবী ছাত্র কি কি। তাহলে তুমি তোমার মতো করে লিখছো। এখানেও কিন্তু এই যে মেধাবীর ব্যাপারটা উল্লেখ করা আছে, মেধার ব্যাপারটা, মেধার মেজারমেন্ট কিন্তু এখানে বলে দেওয়া নেই স্পষ্ট করে, মানে কতটা হলে সে মেধাবী হবে। ফলে এখানেও এক একজন দেখা যাচ্ছে এক এক রকম লিস্ট দিচ্ছে। তাহলে এই ক্ষেত্রেও এটা কিন্তু ডিফারেন্ট হচ্ছে, মানে ডিফারেন্ট আমরা এখানেও পাচ্ছি। এই যে কোথাও কোথাও স্পষ্ট করে বলা আছে, কোথাও কোথাও স্পষ্ট করে বলা নাই, এটাকে বলা হচ্ছে ওয়েল ডেফিনেশন। যেখানে স্পষ্ট করে বলা আছে সেটা হচ্ছে ওয়েল ডিফাইন্ড, যেখানে বলা নেই সেটা আমরা ওয়েল ডিফাইন্ড হলো না বলবো। বাংলায় যদি বলি এই ওয়েল ডিফাইন্ড, এটাকে আমরা বলবো সুসংজ্ঞাত। সুসংজ্ঞাত অর্থাৎ স্পষ্ট করে সংজ্ঞাত, স্পষ্ট করে বলা আছে, স্পষ্ট করে সংজ্ঞাটা দেওয়া আছে, তাই সুসংগত। এই শব্দটা এমন একটা শব্দ যে শব্দের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে যখন লিখছি নামগুলো, তখন সেই নামগুলো লিখবো না লিখবো না। যদি ওয়েল ডিফাইন্ড হয় তাহলে নামগুলো লিখতে পারবো, আর ওয়েল ডিফাইন্ড যদি না হয় তাহলে আমরা লিখতে পারবো না। আমরা এবার দেখে নিই যে সেটের সংজ্ঞাটা কিরকম। সেট হচ্ছে এ ওয়েল ডিফাইন্ড কালেকশন, মানে সংকলন বা সংগ্রহ বলা যায়। এ ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্টস
is called a set। অর্থাৎ ওয়েল ডিফাইন্ড মানে সুসংগত কিছু পৃথক বস্তুর যে সংগ্রহ, কালেকশন বা সংকলন, সেটাকে বলা হচ্ছে সেট। আমি যদি এরকম একটা ডেফিনেশন দেওয়া হলো, স্বরবর্ণের কালেকশন করছি, অর্থাৎ সেগুলো কিভাবে লিখব? এই যে স্বরবর্ণগুলো লিখলাম, এই স্বরবর্ণগুলোকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা লিখব, কার্লি ব্র্যাকেট বলা হয়। এটাকে বলছি আমরা সেট, এবং এটাকে বড় হাতের অক্ষর দিয়ে লিখব, এরকম করে লিখব। অর্থাৎ এ একটা সেট। এখন এই ভিতরে যেগুলো লিখলাম এগুলোকে বলা হয়েছে সেটের একটা এলিমেন্ট। সেটের যে একজন সদস্য, মেম্বার, সেটাকে আমরা এইভাবে লিখব, নোটেশন ব্যবহার করব, এ বিলংস টু এ। একইভাবে ই বিলংস টু এ, অর্থাৎ এ সেটের একটা এলিমেন্ট হচ্ছে ই, এ সেটের একটা এলিমেন্ট হচ্ছে এ। আচ্ছা, ওয়েল ডিফাইন্ড এই যে শব্দটা দেওয়া আছে এখানে খুব সুন্দর বোঝা যাবে যে এই শব্দের জন্য আমরা বুঝতে পারবো যে একটা এলিমেন্ট, একটা সেটের এলিমেন্ট হবে কি হবে না। যেমন বি একটা এলিমেন্ট, বি একটা বর্ণ, বি কি এ সেটের একটা এলিমেন্ট হবে? এর মধ্যে আছে। বি যেহেতু স্বরবর্ণ নয়, সুতরাং এর এলিমেন্ট হবে না। হবে না সেটাকে আমরা লিখবো এভাবে যে বি এর এলিমেন্ট হবে না। এটাই হচ্ছে ওয়েল ডেফিনেশন, যার জন্য আমরা সিদ্ধান্ত নিতে পারছি যে একটা এলিমেন্ট একটা সেটের মেম্বার হচ্ছে না হচ্ছে না। এখন আমি আলোচনা করব কিছু ডিফল্ট সেট নিয়ে। ডিফল্ট সেট বলতে যে সেটগুলো আমাদের প্রায় ব্যবহার হয় সেগুলো আমাদের জানার প্রয়োজন। আমরা যেমন দেখে নিই, এন একটা সেট। এন সেটটা আমরা জানি ন্যাচারাল নাম্বারের সেট। কিরকম? ন্যাচারাল নাম্বার শুরু হয় 1 থেকে, 1 2 3 এরকম করে লিখে শেষ হবে না। এটাকে আমরা সেট আকারে লিখছি, এটাকে বলছি আমরা সেট অফ ন্যাচারাল নাম্বার। জেড, জেডটা কি? সেট অফ ইন্টিজার্স। যত রকম ইন্টিজার আছে পূর্ণ সংখ্যা সেটা আমরা লিখব, এটা হচ্ছে সেট অফ ইন্টিজার্স। এটাকে দুটো ভাগে ভেঙে লেখা যায়, পজিটিভ ইন্টিজার্স, নেগেটিভ ইন্টিজার্স, দুটো সেট, জেড প্লাস জেড মাইনাস করা যায়। আর আরটা হচ্ছে সেট অফ রিয়েল নাম্বার। সেট অফ রিয়েল নাম্বার মানে কি? আমরা সংখ্যা রেখা পড়েছি, সংখ্যা রেখা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত এরকম অক্ষ, এটা মূল বিন্দু। তাহলে 0 1 1.2 -2 -3 এই সমস্ত বিন্দুগুলো নিয়ে যত বিন্দু আছে সবগুলো যদি আমি লিখে ফেলি তাহলে সেটা হচ্ছে সেট অফ রিয়েল নাম্বার। কিউ, কিউটা কি? কিউটা হচ্ছে সেট অফ রেশনাল নাম্বার, অর্থাৎ মূলদ সংখ্যা। যতগুলো মূলদ সংখ্যা আছে সেই মূলদ সংখ্যা নিয়ে যদি সেট করি সেটাকে বলা হচ্ছে কিউ। যদি পজিটিভ গুলো নিই তাহলে সেটাকে আমরা বলবো কিউ প্লাস, নেগেটিভ নিয়ে কিউ মাইনাস। একইভাবে রিয়েল নাম্বারও বলা যায় আর প্লাস আর মাইনাস। আচ্ছা, সি, সিটা হচ্ছে সেট অফ অল কমপ্লেক্স নাম্বারস, অর্থাৎ জটিল রাশি যেগুলো আছে সেই সমস্ত জটিল রাশিগুলো নিয়ে যে সেট সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। ডাব্লিউ, ডাব্লিউটা হচ্ছে সেট অফ হোল নাম্বার, সমস্ত নাম্বারগুলো নিয়ে যে সেট সেটা হচ্ছে ডাব্লিউ। এই কয়েকটা সেট আমাদের জানা দরকার। এখন দুটো বিষয় নিয়ে আমি আলোচনা করছি সেটের, সেটা হচ্ছে সেটের এলিমেন্টগুলোর ক্রম। সেটের এলিমেন্টগুলোর ক্রম অর্থাৎ অর্ডার ম্যাটিক, অর্থাৎ এলিমেন্টের ক্রম কিছু যায় আসে না। কিরকম? একটা সেট এ 1 2 3 এ সেট লিখছি, আর একটা সেট বি আমি লিখলাম 2 3 1। এই দুটো সেট কিন্তু একই সেট। এখানে সংখ্যার যে ক্রম, একের পর 2 2 এর পরে 3 আসছে, আমি লিখছি একবার 2 2 এর পর 3 3 এর পর 1, এই দুটো সেট কি আলাদা? আলাদা নয়, একই সেট। সুতরাং
অর্ডারটা এখানে কিছু যায় আসে না সেটের ক্ষেত্রে। পরের বিষয় হচ্ছে সেটের এলিমেন্টগুলো কখনো রিপিট করবে না। মানে একটা সেট এ আছে 1 1 2 3 এরকম যদি হয় তাহলে আমরা এটাকে সেট বলবো না, তারপর এখানে রিপিটিশন হয়ে গেল, সুতরাং এটাকে সেট বলছি না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সেটের কোনো রিপিটেশন হবে না। সেটের প্রেজেন্টেশন দুভাবে করা হয়, একটা হচ্ছে রোস্টার মেথড, প্রপার্টি মেথড। প্রপার্টি মেথডকে আবার সেট বিল্ডার মেথডও বলা হয়। এই রোস্টার মেথডে আমরা কিভাবে লিখি? আমরা এরকম লিখি 1 2 3 4 5, এই যে সংখ্যাগুলো লিখলাম ন্যাচারাল নাম্বার, এটাই হচ্ছে আমাদের রোস্টার মেথডে লেখা। এটাকে যদি আমি প্রপার্টি মেথডে লিখি তাহলে কিরকম ভাবে লিখবো? প্রপার্টি মেথডে লিখতে গেলে আমি এভাবে লিখবো, এ একটা সেট, সেটের এলিমেন্টগুলো কি হবে? এক্স, এরকম কোলন দেওয়া হয়, এটাকে বলা হয় সাচ দ্যাট। অনেক সময় এটার পরিবর্তে আমরা এরকম সোজা দাগ ব্যবহার করি, এটা ব্যবহার করা হয় সাচ দ্যাট, বা এরকমও করা হয়। যাই হোক, এক্স সাচ দ্যাট, এক্স এর প্রপার্টি কি? এক্স এই যে এলিমেন্টগুলো পাচ্ছি সেগুলো ন্যাচারাল নাম্বার থেকে নিচ্ছি, আর কি হচ্ছে এক্স এলিমেন্টটা একের সমান বা একের বেশি, আর 5-এর সমান বা 5-এর কম। এই যে এটাই হচ্ছে আমাদের প্রপার্টি মেথড বা সেট বিল্ডার মেথড। এখানে কি হচ্ছে, এক্সটা ন্যাচারাল নাম্বার থেকে নিতে হবে, আর 1 এবং 5-এর সমান বা তার মধ্যবর্তী যে পূর্ণ সংখ্যাগুলো আছে সেগুলো নিতে হবে। তাহলে কি কি হবে? 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, 5 হবে, অর্থাৎ এই সেটটা আসছে। তাহলে রোস্টার মেথডে আমরা এরকম লিখছি, প্রপার্টি মেথডে এরকম লিখছি। আরেকটা এক্সারসাইজ নিই, একটা এক্সারসাইজ, একটা সেট বিল্ডার মেথডে আমি সেটটা লিখছি এরকম, পি একটা সেট, সেটা হচ্ছে এক্স সাচ দ্যাট। তাহলে সেটটা কি হবে? এটা সেট বিল্ডার ফর্মে আছে, তাহলে আমরা যে সেটটা পাবো সেটা আমরা ক্যালকুলেট করি। এখানে এক্স স্কোয়ার ইকুয়াল 25, তাহলে এক্স এর বর্গমূল করলে আমরা পাচ্ছি 5 এবং -5, তাহলে 5 একটা পাচ্ছি আর একটা -5, তাহলে এরকম লিখছি। এটা হচ্ছে আমাদের রোস্টার মেথডে আমাদের সেটটা লেখা হলো। এখন আমরা সেটের সঙ্গে রিলেটিং কিছু ডেফিনেশন আমরা দেখে নেব। প্রথমে শুরু করা যাক। প্রথমে 1 নম্বরে আছে এমটি সেট বা ভয়েড সেট বা নাল সেট। এমটি শব্দটা শুনে বোঝা যাচ্ছে, কিছুটা গেস করছে নিশ্চয়, যে এমন একটা সেট যে সেটের মধ্যে কোনো এলিমেন্টই নাই। তাহলে কিভাবে লিখি? আমরা একটা সেটকে তো কার্লি ব্র্যাকেট এভাবে লিখি, এভাবে লিখি, এর ভিতর কোনো এলিমেন্টই আমি লিখলাম না, তাহলে এই যে সেটটা হলো এটাকে বলা হচ্ছে আমাদের এমটি সেট। আমরা এই সেটকে আমরা একটা ডিফল্ট একটা সিম্বল ফাই দিয়ে লিখি, এটা হচ্ছে এমটি সেট বা ভয়েড সেট। ডেফিনেশনটা কিভাবে বলবো? এ সেট কন্টেনিং নো এলিমেন্ট ইজ কল্ড এ এমটি সেট। আমি লিখছি না, বলে দিলাম। সিঙ্গেলটন সেট, সিঙ্গেলটন সেট এমন একটা সেট যে সেটের মধ্যে অনলি ওয়ান এলিমেন্ট থাকবে, অর্থাৎ শুধুমাত্র একটা এলিমেন্ট থাকবে। এরকম অনেক সেট আছে, আমি যদি একটা এলিমেন্টকে এভাবে লিখি তাহলে এটাকে আমরা সিঙ্গেলটন সেট বলবো। এটা একটা সিঙ্গেলটন সেট। আবার একটা এক্সাম্পল দিচ্ছি, একটা ওই প্রপার্টি মেথডে যদি আমি বলি, তাহলে এরকম একটা সেট আমি বলছি, কিউ একটা সেট, এক্স নিলাম যেখানে এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার আর 1 গ্রেটার দ্যান এক্স লেস দ্যান 3। এই যে সেটটা ডিফাইন করলাম, এখানে আমরা কি দেখছি? এক্স হচ্ছে ন্যাচারাল নাম্বারের একটা এলিমেন্ট, তাহলে ন্যাচারাল নাম্বার কি কি আছে? 1 আর 3-এর মধ্যে 2 আছে, অর্থাৎ এটা একটা পাচ্ছি আমরা সিঙ্গেলটন সেট।
সিঙ্গেলটন সেট, এই সংজ্ঞা। আশা করি ক্লিয়ার হয়েছে। এবার আলোচনা করি ফাইনাইট অর ইনফাইনাইট সেট। ফাইনাইট সেট, ফাইনাইটের বাংলা বলা হয় সসীম, ইনফাইনাইট হচ্ছে অসীম। অর্থাৎ যে সেটের এলিমেন্টগুলো সসীম, এক জায়গায় গিয়ে থেমে যায়, সেটা হচ্ছে ফাইনাইট সেট। আর যেগুলো লিখে শেষ হয় না সেটা ইনফাইনাইট সেট। যেমন ফাইনাইট সেট একটা লিখলাম, প্রথমে লিখেছিলাম এ ই আই ও ইউ, স্বরবর্ণের সেট। এটা হচ্ছে, এটাকে পি যদি বলি, এই সেটটা হচ্ছে ফাইনাইট সেট। তার কারণ আমাদের লিখে এখানে সেটটা শেষ হচ্ছে এলিমেন্টগুলো। আবার আর একটা সেট লিখছি, যেমন সেট অফ ন্যাচারাল নাম্বার 1 2 3, লিখে শেষ হবে না, এই সেটটাকে বলা হচ্ছে ইনফাইনাইট সেট। তাহলে আমরা দেখলাম যে ইনফাইনাইট সেট, এই ইনফাইনাইট সেট আবার দুই ধরনের, একটা ডিনিউমারেবল সেট হয় আর একটা হয় নন ডিনিউমারেবল। আমি এবার কয়েকটা ইনফাইনাইট সেট লিখছি, যেমন জেড। জেডটা কি? পূর্ণ সংখ্যার সেট। এটাকে কিভাবে লিখব? ডট 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 -2 -1 0 1 2 ডট ডট। চলুন, এটা একটা ইনফাইনাইট সেট। আর একটা ইনফাইনাইট সেট লিখছি, এই একটা ইনফাইনাইট সেট ধরলাম 1, এটাও ইনফাইনাইট সেট। আর একটা ইনফাইনাইট সেট লিখছি, সেটের মেম্বারগুলো এক্স। আমি এখানে তিনখানা সেট লিখেছি। তিনটে সেটের মধ্যে আমি যদি এই সেটের কথা বলি, তাহলে কি দেখা যাচ্ছে? এখানে একটা সিকোয়েন্স লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ ন্যাচারাল নাম্বার থেকে যে রিয়েল নাম্বার, সেই 1 to 1 একটা করেসপন্ডস পাচ্ছি। অর্থাৎ এই যে মেম্বার, এই সেটের মেম্বার, এই মেম্বারগুলোকে আমি এভাবে লিখতে পারছি 1/n such that n belongs to capital N, এইভাবে লেখা যাচ্ছে। অর্থাৎ ন্যাচারাল নাম্বারগুলো বসালে, 1 বসালে আমি এটা পাচ্ছি প্রথম পদ, 2 বসালে আমি পাচ্ছি দ্বিতীয় পদ, এভাবে লিখতে পাচ্ছি। অর্থাৎ সেটের যে মেম্বার বা এলিমেন্টস, সেগুলোকে আমি সিকোয়েন্স আকারে লিখতে পারছি। সেই জন্য এটাকে বলবো ডিনিউমারেবল সেট। আর বি সেটটা যদি আমরা দেখি, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? সেটের মেম্বারগুলো রিয়েল নাম্বারের মেম্বার। আর 1 থেকে 2 এর মধ্যে রিয়েল নাম্বার কতগুলো আছে? প্রচুর আছে। 1.2 1.3 1.205 1.99, এরকম অসংখ্য মেম্বার আছে যেগুলো আমাদের এই সেটের সদস্য। এই যে সেটটা হচ্ছে, এই ক্ষেত্রে আমরা ন্যাচারাল নাম্বারের সঙ্গে কিন্তু করেসপন্ডেন্সটা খুঁজে পাচ্ছি না। 1 করেসপন্ডেন্স ন্যাচারাল নাম্বারের সঙ্গে নেই। সেই জন্য এই সেটটাকে আমরা বলছি নন ডিনিউমারেবল সেট। দুটো সেট, একটা সেট বি আর একটা সেট এ। এরকম ব্যাপারটা যে বি এর সমস্ত এলিমেন্টগুলো এর মধ্যে আছে, এরকম যদি হয় তখন আমরা সেটাকে বলছি, বিটাকে বলছি এর সাবসেট। ছবিতে যদি দেখি তখন আমরা এরকম দেখছি, এইটা ভাবছি বি সেট, আর এইটা হচ্ছে বড়টা হচ্ছে এ সেট। ভেন ডায়াগ্রামে যদি দেখি, তাহলে বি এর সমস্ত এলিমেন্ট এর এলিমেন্ট। এই ক্ষেত্রে আমরা বলছি বিটা হচ্ছে এর সাবসেট, এবং সেটাকে লিখবে এভাবে, এরকম সাবসেটের সিম্বল, এটা এভাবে লিখব। আর সুপার সেট, এ সেটটাকে তখন আমরা বলছি সুপার সেট। বি সাবসেট আর এ সুপার সেট। বাংলায় যদি বলি তাহলে বিটাকে বলা উপসেট আর এটাকে বলে অধিসেট, সুপার সেটটা। এই প্রসঙ্গে আলোচনা করে নিই, সাবসেটের সঙ্গে সঙ্গে আমাদের আরেকটা আছে প্রপার সাবসেট। প্রপার সাবসেট, সেটা একটু আলোচনা করে নিই আমরা। বি সেটটা এ সেটের প্রপার সাবসেট তখনই হবে, বি এর সমস্ত এলিমেন্ট এর মধ্যে থাকবে, ঠিকই আছে, এর মধ্যে এমন একটা এলিমেন্ট থাকবে যে এলিমেন্টটা বি এর মধ্যে থাকবে না। এরকম যদি হয় তখন সেটাকে আমরা বলবো বিটা এর প্রপার সাবসেট।
অর্থাৎ আরেকবার বলি, বি এর সমস্ত এলিমেন্ট, এখানে সমস্ত এলিমেন্ট এর মধ্যে আছে, কিন্তু এর মধ্যে এই একটা অ্যাটলিস্ট একটা এলিমেন্ট থাকবে, একের বেশিও থাকতে পারে, এই এলিমেন্টটা কিন্তু এর মধ্যে নাই। এই ক্ষেত্রে আমরা বিটাকে প্রপার সাবসেট বলবো এর, এটাকে আমরা লিখবো এরকম চিহ্ন দিয়ে। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা যে ছবিটা এঁকেছি সেই ক্ষেত্রে বিটা এর সাবসেটও হচ্ছে, আবার আমরা এটাকে প্রপার সাবসেটও বলতে পারি। দুটো সেট এ আর বি, এই দুটো সেটকে ইকুয়াল তখনই বলবো যখন একটা সেট আরেকটা সেটের সাবসেট হবে। অর্থাৎ এটা বি এর সাবসেট হচ্ছে এন্ড বিটাও এর সাবসেট হবে, সেই ক্ষেত্রে আমরা লিখবো এ আর বি দুটো সেট ইকুয়াল সেট। এক্সাম্পল কিরকম, এরকম আমরা যদি একটা সেট এ নিই, 1 2 3 একটা সেট নিলাম, আর একটা সেট নিলাম বি, এটাকে লিখলাম 3 2 1। এখানে কি দেখছি, এর সমস্ত এলিমেন্ট বি এর মধ্যে আছে আর বি এর সমস্ত এলিমেন্ট এর মধ্যে আছে, তাহলে এটা বি এর সাবসেট, বিটা এর সাবসেট। এই ক্ষেত্রে আমরা বলবো ইকুয়াল সেট, দুটো সেট ইকুয়াল, আলাদা কিছু নয়, একই সেট। ইকুইভ্যালেন্ট সেট আলোচনা করার জন্য আমি এক্সাম্পল নিই, দুটো সেট, এ একটা সেট। এখানে দেখা যাচ্ছে যে এ সেটের মধ্যে যতগুলো এলিমেন্ট আছে বি সেটের মধ্যেও ততগুলো এলিমেন্ট আছে। এখানে আছে 3টে, এখানেও আছে 3টে। এই যে নাম্বার অফ এলিমেন্টস, এটা কি বলছে, অর্ডার অফ এ সেট। এটা অবশ্যই জানা দরকার, অর্ডার অফ এ সেট। এই অর্ডার অফ সেটকে আবার বলা হয় কার্ডিনাল নাম্বার বলা হয়, কার্ডিনাল নাম্বার। অর্ডার অফ সেট, একটা সেটের অর্ডার এভাবে আমরা লিখবো, ও লিখে সেটটা এভাবে লিখবো অর্ডার অফ এ। এখানে অর্ডার অফ এ হচ্ছে 3, এই সেটের ক্ষেত্রে অর্ডার অফ বি আমরা লিখছি এখানেও 3টে। যেহেতু দুটো সেটের অর্ডার সেম, সুতরাং আমরা এই ক্ষেত্রে আমরা বলবো যে এ সেট ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য সেট বি, এটা আমি লিখবো। এবারে আলোচনা আসি ইউনিভার্সাল সেট। আবারও এক্সাম্পল নিই, বোঝাতে সুবিধা হবে। এ একটা সেট নিলাম 1 2 এরকম, বি একটা সেট নিলাম 3 4 5। তাহলে এই দুটো সেট আমরা এই আলোচনার ক্ষেত্রে আমাদের এদের যদি ইউনিভার্সাল সেট দেখি, ইউনিভার্সাল সেটকে অবশ্যই বড় হাতের ইউ দিয়ে লেখা হয়, ইউনিভার্সাল শব্দটার ইউ, ইউ সমান লিখি আমরা 1 2 3 4 5। অর্থাৎ এই ক্ষেত্রে ইউনিভার্সাল সেটটা হচ্ছে এমন একটা সেট যে সেটের দুটোই হচ্ছে সাবসেট। এবার একটা প্রশ্ন আছে আমার, আমি এরকম একটা সেট লিখছি, সেটের এলিমেন্ট লিখছি এরকম, সি একটা সেট 1 2 3 4। কোশ্চেনটা হচ্ছে এই যে সি সেটটা লিখেছি, এই সেটটার ইউনিভার্সাল সেটটা কি হয়। তাহলে এই সেটটার ইউনিভার্সাল সেট আমি ন্যাচারাল নাম্বারটা বলতে পারি। এক্ষেত্রে ইউ যে সেট সেটা এনও হতে পারে। এগুলোকে যদি রিয়েল নাম্বার ভাবি তাহলে ইউটা এক্ষেত্রে আমি আরও বলতে পারি। আমি ইউটাকে সেট অফ ইন্টিজার এটাও বলতে পারি, ইউনিভার্সাল সেট এক্ষেত্রে এভাবে বলা যায়। একটা ছবিতে আমি বোঝাই, সমস্ত এলিমেন্টগুলো নিয়ে যে সেটটা আমরা দেখতে পাচ্ছি গোটাটা, এটা হচ্ছে আমাদের ইউনিভার্সাল সেট। অর্থাৎ ইউনিভার্সাল সেট এখানে হচ্ছে আমাদের 1 2। এই ইউনিভার্সাল সেট কিন্তু এই দুটো সেট, এটাকে এ আর বি যদি বলি, এ বি সেটের যে আলোচনার বিষয় ক্ষেত্রে এ বি সেটের সাপেক্ষে এখানে ইউনিভার্সাল সেট। সেটা একটা এক্সাম্পল নিই। আমরা প্রথমে শিখে নিই
যে এই যে সেট, এই সেট থেকে কি কি ধরনের সাবসেট গঠন করা যায়। তো প্রথমে আমি কোনো এলিমেন্ট নিলাম না, তাহলে একটা সেট, একটা সাবসেট হবে। যদি ওয়ান এলিমেন্টকে নিই তাহলে একটা সেট পাচ্ছি। তাহলে একটা সেট আছে, তা থেকে যতগুলো সাবসেট বানানো যায়, এই ক্ষেত্রে এই কটায় 4টে। যদি এলিমেন্টগুলো এরকম নিতাম, আর একটা বাড়ি নিতাম 1 2 3, তাহলে কি হতো? তাহলে আমাদের সাবসেটগুলো হতো 5 হতো, 1 হতো, 1 2 3 হতো। এই ক্ষেত্রে আমরা 1 2 3 4 5 6 7 8টা পাচ্ছি। একটা নিয়ম আছে যে যতগুলো এলিমেন্ট আছে তার পাওয়ার, 2 এর পাওয়ার যদি সেটা আমরা লিখি, তাহলে আমরা নাম্বার অফ সাবসেট পেয়ে যাব। এক্ষেত্রে যেমন 2 এর স্কোয়ার সমান 4, 4টে সাবসেট পেয়েছি। এক্ষেত্রে এই 4টে সাবসেট। এই ক্ষেত্রে আমরা দেখছি সেটা এলিমেন্ট আছে 3টে, তাহলে 2 এর পাওয়ার 3 করে দিলে আমরা পাচ্ছি 8, 8টা এলিমেন্ট পাচ্ছি। যদি এটা 1 2 3 না হয়ে 1 2 3 4 থাকতো, তাহলে 2 এর পাওয়ার 4 হতো, মানে 16টা হতো। অর্থাৎ এক্ষেত্রে নিয়মটা কি? নাম্বার অফ এলিমেন্টস হচ্ছে 2 টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট অফ দ্য গিভেন সেট, nটা, আর 2 টু দি পাওয়ার n হচ্ছে টোটাল নাম্বার অফ সাবসেট। এখন এই যে সাবসেটগুলো পেলাম, এই সাবসেটগুলো নিয়ে যদি একটা নতুন একটা সেট বানানো যায়, তখন সেই সেটটাকে বলা হচ্ছে পাওয়ার সেট। এটাকে লিখব P অফ A। এ সেট এটা ছিল, এ সেটের পাওয়ার সেট এটা। এই ক্ষেত্রে পাওয়ার সেট যদি লিখি আমাদের এই ক্ষেত্রে, তখন আমরা লিখবো এটা পাওয়ার সেট হচ্ছে, এটাকেও আমি এ সেট বলে ফেলেছি, এটাকে আমরা লিখবো এরকম ভাবে পাওয়ার সেট। অর্থাৎ পাওয়ার সেটের এলিমেন্টগুলো হচ্ছে এক একটা সেট। সেট তত্ত্বে মাঝে মধ্যে আমরা কিছু ইম্পর্টেন্ট রেজাল্ট লক্ষ্য করি, ছোটখাটো। সেরকম কিছু রেজাল্ট আমি দেখাই। প্রথমে ফাই, আমরা যেটা শূন্য সেট হিসাবে জানি, ফাইটা হচ্ছে এর যে কোনো একটা সেট যদি এ ধরে নিই, তাহলে এর সাবসেট হবে। 2 নম্বর, যে কোনো একটা সেট যদি এ হয়, তাহলে এটাও এর সাবসেট হবে, এটা ফিল করা যাচ্ছে। 3 নম্বর, এ যদি বি এর সাবসেট হয় এন্ড বিটা আবার দেখা যাচ্ছে সি এর সাবসেট, তাহলে সেই ক্ষেত্রে আমাদের হবে এটা সি এরও সাবসেট বলতে পারবো। ছবিতে ভেন ডায়াগ্রাম দিয়ে আমি সহজে দেখাতে পারছি। দেখো, এটাকে আমরা এভাবে বলতে পারি, এ একটা সেট, এর সেটটাকে আমরা এরকম লিখলাম, বাইরের টোটাল সেটটা হচ্ছে বি, তাহলে এ সেটটা বি এর সাবসেট। বিটাও যদি আবার সি এর সাবসেট হয়, টোটালটা আবার যদি সি বলি, মানে এ বি নিয়ে যদি সি সেটটা হয়, তাই হয়েছে এখানে। তাহলে এই ক্ষেত্রে কি প্রমাণ হচ্ছে? এই ক্ষেত্রে তাহলে সি এর যেমন সাবসেট বি হচ্ছে, সি এর সাবসেট এও হচ্ছে, তার কারণ এ এর সমস্ত এলিমেন্ট সি এর মধ্যে আছে। তাহলে এটা আমরা লিখতে পারি। দুটো সেট বা তার বেশি হতে পারে, 2 বা ততোধিক সেট আমরা যদি ইউনিয়ন করি, তাহলে কি পাই? ধরে নিচ্ছি আলোচনার জন্য যে এ আর বি দুটো সেট, তাহলে এই দুটো সেটের যদি ইউনিয়ন করি, তাহলে নতুন একটা সেট তৈরি হবে, সেটাকে আমরা লিখবো এইভাবে, এ ইউনিয়ন বি। এইভাবে সেটটাকে ডিনোট করা হয়, লেখা হয়। আচ্ছা, এবার ডিফাইন কিভাবে করা হয়? সেটটাকে বোঝালাম এভাবে। সেটের এলিমেন্টগুলো কিরকম হবে? সেটের এলিমেন্টগুলো হবে এক্স, যেখানে এক্সটা, এক্স যে এলিমেন্টটা এ এর মেম্বার অথবা এক্সটা বি এর মেম্বার। অর্থাৎ যে এলিমেন্টটা এর মধ্যে আছে অথবা বি এর মধ্যে আছে, সেই এলিমেন্টগুলো কালেকশন করে যে সেটটা পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের এ আর বি এর ইউনিয়ন। একটা এক্সাম্পল হোক, কি পাচ্ছি? 1
1 যে এলিমেন্টটা সেটা এই সেটের মধ্যে আছে, তাহলে 1টা লিখব। 2 এটার মধ্যে আছে, সেটা উঠবে। এখানেও যদিও আছে তাও লিখতে পারে, অসুবিধা নেই, কিন্তু রিপিটেশন হবে না। 3 এখানে আছে, তাহলে 3 এখানে লিখলাম। 4 বি এর মধ্যে আছে, তাহলে 4 লিখলাম। তাহলে এই হচ্ছে এ আর বি এর ইউনিয়ন, অর্থাৎ এ বি এর মধ্যে যে এলিমেন্টগুলো আছে একবার করে অন্ততপক্ষে উঠবে। ইন্টারসেকশন মানে হচ্ছে ছেদ, বাংলায় যদি বুঝি। ইউনিয়ন মানে যোগ, এটা ছেদ, বাংলা একটু বলে দিলাম। দুটো সেটের যদি আমরা ইন্টারসেকশন করি, আমরা নতুন একটা সেট পাই। কিরকম? সেই সেটটাকে আমরা লিখব এ ইন্টারসেকশন বি, এভাবে লিখব। এই নতুন সেটটাকে এভাবে ডিনোট করলাম, লিখলাম, কিন্তু কিভাবে ডিফাইন করব? ডেফিনেশনটা এরকম দেওয়া হয়, এর এলিমেন্টগুলো হবে সেই এলিমেন্টগুলো যে এলিমেন্টগুলো এর মধ্যে আছে অ্যান্ড বি এর মধ্যে আছে এলিমেন্টগুলো। তাহলে আমরা এক্ষেত্রে কি লিখব? এক্ষেত্রে লক্ষ্য করছি যে দুই একটা এলিমেন্ট এখানেও আছে, আবার এখানেও আছে, আর কোনো এলিমেন্ট, কমন এলিমেন্ট নেই। তাহলে আমরা ইন্টারসেকশন আমরা লিখব এরকম। এবার আমরা দেখব ডিসজয়েন্ট সেট করে যে সেটটা পাবো, সেই সেটটা যদি নাল সেট হয়, অর্থাৎ একটা ছবিতে বোঝাই, তাহলে এক্ষেত্রে কি দেখছি? এ আর বি এর মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই। দেখা যাচ্ছে 1 2 এখানে আছে, এখানে 3 4 5 এরকম আছে। তাহলে যেহেতু কোনো কমন এলিমেন্ট নেই, সুতরাং আমরা এটাকে লিখবো ডিসজয়েন্ট সেট। এবারে আমরা দেখে নেব ডিফারেন্স অফ টু সেটস। এরকম মোস্ট ইম্পর্টেন্ট, এই একটা সেট আছে, এক্সাম্পল নিই 1 2। এক্ষেত্রে আমি দুটো এক্সাম্পল নিয়েছি, এ আর বি দুটো সেট। তাহলে এ বি দুটো সেট এর ডিফারেন্স, আমরা ডিফারেন্সটাকে আমরা এইভাবে লিখব, এ মাইনাস বি দিয়ে লিখব। আবার অনেক সময় আমরা বি মাইনাস এও লিখতে পারি। আমরা এরকম চিহ্ন ব্যবহার করতে পারি ডিফারেন্স। যখন আমরা এরকম একটা ডিফারেন্স বের করছি এ মাইনাস বি, তখন সেটের এলিমেন্টগুলো কিরকম হবে? 4 5 6, যদি এ থেকে বাদ দিই, এতে তো 4 আছে, 5 6 নাই, সুতরাং শুধু 4 ক্যান্সেল হচ্ছে। তাহলে আমাদের এ মাইনাস বি করলে হচ্ছে 1 2 3, এটা হচ্ছে এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বি এর ডেফিনেশন যদি আমরা বলি, তাহলে এরকম ভাবে লিখি, এক্স এলিমেন্ট, এক্স বিলংস টু এ, এটা আছে, অ্যান্ড এক্সটা বি এর মধ্যে নেই, এরকম সেট তৈরি হবে। একইভাবে যদি আমরা বি মাইনাস এ করি, 4 5 থেকে যদি এর এলিমেন্ট বাদ দিই, তাহলে 1 2 3 এর মধ্যে 4 এলিমেন্টটা আছে, তাহলে 4টা বাদ যাচ্ছে, তাহলে আমরা লিখব 5 6। এটা হচ্ছে বি মাইনাস এ, বি থেকে এর এলিমেন্টগুলো বাদ। তাহলে এখানে কি পাচ্ছি? আমরা এভাবে লিখতে পারি, এলিমেন্টগুলো এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু বি অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু এ, এর মধ্যে থাকবে না। এ হচ্ছে আমাদের ডিফারেন্স। কমপ্লিমেন্ট অফ এ সেট, অর্থাৎ পূরক সেট, পূরক সেট। পূরক সেট, তো পূরক সেট বোঝানোর জন্য আমি একটা এক্সাম্পল নিচ্ছি, ছবি আঁকছি। বাইরে আছে 7 আছে, 6 আছে, 8 আছে, আরো 3টে এলিমেন্ট আছে। এখানে এটা একটা বি সেট বলি। তাহলে আমরা কি লিখছি? এরকম লিখেছি আমি, এ সেটটা 1 2। এখন এই যে এ সেটটা আছে, এ সেটের কমপ্লিমেন্টকে আমরা এরকম করে লিখব, অথবা এর উপরে একটু উপরে সি লিখবো, কমপ্লিমেন্টের সি। তাহলে কমপ্লিমেন্ট, এই সেটের কমপ্লিমেন্টকে আমরা বোঝাবো এভাবে, ডিনোট করবো এভাবে। আর কিভাবে ডিফাইন করব, কিভাবে সেটটাকে পাবো? সেটের এলিমেন্টগুলো হবে এক্স, যে এক্স এলিমেন্টটা ইউ এর মধ্যে থাকবে, কিন্তু অ্যান্ড দিতে পারি আমরা, অ্যান্ড
এক্সট্রা এর মধ্যে থাকবে না। অর্থাৎ সেই সমস্ত এলিমেন্টগুলো নেব যে এলিমেন্টগুলো এর মধ্যে নাই। তাহলে এর মধ্যে নাই কোন এলিমেন্ট? 3, 4, 5, 6, 7, 8 এগুলো। তাহলে এর কমপ্লিমেন্টগুলো হচ্ছে আমাদের এখানে। একইভাবে বি সেটটার যদি কমপ্লিমেন্ট বের করি তাহলে কি লিখব? বি সেটের কমপ্লিমেন্ট মানে এভাবে। অনেক সময় আবার বি এর কমপ্লিমেন্টকে এভাবে লেখা হয়, এটা বলা ভালো। আমরা বি এর কমপ্লিমেন্ট এখানে কি কি পাচ্ছি? তাহলে বি এর এলিমেন্টগুলো বাদ দিলে আমরা পাচ্ছি 1, 2, 6, 7, 8। 1 বি এর মধ্যেই শুধু থাকছে না। এই হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট অফ এ সেট। সেটে অ্যালজেব্রায় আমরা কিছু লজ দেখতে পাই, সেই লজগুলো আমরা দেখে নিই। প্রথমে আমরা দেখব 1 নম্বরে আইডেন্টিটি ল। আইডেন্টিটি ল, এখানে আমরা কি দেখতে পাই? এ একটা সেট, এই সেটের সঙ্গে যদি ইউনিয়ন করি ইউনিভার্সাল সেটের 1 নম্বরই, তাহলে আমাদের ইউনিভার্সাল সেটটাই পাবো। 2 নম্বর এ সেট, তার সঙ্গে যদি আমরা ইউনিভার্সাল সেটের ইন্টারসেকশন করি তাহলে আমরা পাবো এ। পরিষ্কার বোঝা যাচ্ছে, মানে এরকম একটা ছবি থাকলে বোঝা যায় এটা ইউ, এটা এ। এর সঙ্গে যদি ইউ এর ইউনিয়ন করি তাহলে এর এলিমেন্টের সঙ্গে ইউ এর এলিমেন্টের যখন ইউনিয়ন করছি তখন সমস্ত এলিমেন্ট হচ্ছে, তাহলে ইউ হচ্ছে। আর এর সঙ্গে ইউ এর ইন্টারসেকশন করছি তখন সেটটা আমি এই পাচ্ছি, এটুকু পরিষ্কার। 3 নম্বর এর সঙ্গে যদি ইউনিয়ন করি নাল সেটের তাহলে কি হবে? ইউনিয়ন মানে হচ্ছে দুটো সেটের সংক্ষেপে যদি বলা যায় একত্রীকরণ। তাহলে ফাইভ মধ্যে তো কোনো এলিমেন্টই নেই, তাহলে এখানে কোনো এর সঙ্গে এলিমেন্ট বাড়ছে না, তাহলে আমাদের এখানে ইউনিয়ন করলে এই হচ্ছে। 4 নম্বর এর সঙ্গে ফাইভ সেটে যদি ইন্টারসেকশন করি, যেহেতু ফাইভ মধ্যে কোনো এলিমেন্টই নেই তাহলে ওদের ইন্টারসেকশনেও কোনো এলিমেন্ট পাবো না, তাহলে এই ক্ষেত্রে আমরা লিখবো 5। এখানে 1 নম্বর আমরা যেটা লিখতে পারি, এর সঙ্গে যদি এর কমপ্লিমেন্টের ইউনিয়ন করি তাহলে টোটাল সেটটা হবে ইউনিভার্সাল সেট আসবে। 2 নম্বর লেখা যায় এর সঙ্গে যদি আমরা এর কমপ্লিমেন্টের ইন্টারসেকশন করি এ একটা সেট, তাহলে বাকি এই যে জায়গাটা পড়ে থাকছে বাকি জায়গাটা সেটা হচ্ছে এর কমপ্লিমেন্ট, মানে এই অংশটা বাদ দিয়ে এটুকু যদি বাদ দিয়ে দিই তাহলে এই অংশটা কমপ্লিমেন্ট। তাহলে এর সঙ্গে এই সেটের যে ইন্টারসেকশন কোনো কমন এলিমেন্ট থাকছে না, এটুকু আলাদা এই অংশটুকু আলাদা, তাহলে আমরা লিখতে পারছি এটা 5 লিখব। 3 নম্বর এ একটা সেট কমপ্লিমেন্ট, তার মানে এই অংশটা কমপ্লিমেন্টে যদি আবার কমপ্লিমেন্ট করি, মানে এই সেটে যে আবার কমপ্লিমেন্ট করি তাহলে আবার এই অংশটা আসছে, তাহলে আমরা লিখতে পারি এটা এ। 4 নম্বর আমরা ইউনিভার্সাল সেট তার যদি কমপ্লিমেন্ট করি তাহলে 5 পাবো। একইভাবে 5 একটা সেট তার যদি কমপ্লিমেন্ট করি তাহলে আমরা পাবো ইউ। যদি ইউ গোটা সেটটা তার যদি কমপ্লিমেন্ট করি তাহলে তার কিছু থাকছে না, তখন আমাদের 5 হচ্ছে। আর 5 সেটের কমপ্লিমেন্ট করলে টোটাল ইউনিভার্সাল সেটটা আসছে। এই ছিল আমাদের কমপ্লিমেন্ট ল। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এখানে আমরা কি লক্ষ্য করি, 1 নম্বর এ একটা সেট তার সঙ্গে যদি এ এর ইউনিয়ন করি তাহলে এ হবে। 2 নম্বর এর সঙ্গে ইন্টারসেকশন যদি করি তাও এ হবে। ভেন ডায়াগ্রাম আঁকলে এটা পরিষ্কার হয়, ভীষণ সহজ, কিছু না। এ একটা সেট এই সেটের সঙ্গে যদি আবার ওই সেটের ইউনিয়ন করি তাহলে সেটের এলিমেন্ট বাড়ছে না, এর মধ্যে সীমাবদ্ধ, তাহলে এই হচ্ছে। আবার এ সেটের সঙ্গে যদি এ সেটেরই আমি ইন্টারসেকশন করি তাহলে তো একই এলিমেন্ট পাচ্ছি, আবার ইন্টারসেকশন সেম এলিমেন্ট দুটো সেটের,
তাহলে সেক্ষেত্রেও আমরা পাচ্ছি এ। 4 নম্বর আমরা লিখব কমিউটেটিভ ল। দুটো সেট এ এক নম্বর আর একটা সেট বি, তাহলে ইউনিয়ন করলে এ এর সঙ্গে বি এর ইউনিয়ন করলে যা হবে, বি এর সঙ্গে এ এর ইউনিয়ন করলেও তাই হবে। নিশ্চয় বোঝার চেষ্টা করছো, বুঝতে পারছো। 2 নম্বর, একইভাবে এ এর সঙ্গে বি এর ইন্টারসেকশন করে যা হবে, বি এর সঙ্গে এর ইন্টারসেকশন করা হবে, মানে আগে পরের ব্যাপার। এর সঙ্গে বি এর ইন্টারসেকশন বা ইউনিয়ন যাই করি, বি এর সঙ্গে এ যদি করি ইউনিয়ন বা ইন্টারসেকশন, আগে পরে একই রেজাল্ট পাবো, মানে একই সেট আসবে। 5 নম্বর অ্যাসোসিয়েটিভ ল। অ্যাসোসিয়েটিভ লটা আমরা 3টে সেটের ক্ষেত্রে লিখি। কিরকম? এ একটা সেট, বি একটা সেট, সি একটা সেট, 3টে সেট। আচ্ছা, এ এর সঙ্গে বি এর ইউনিয়ন করলাম, করার পরে সি এর সঙ্গে ইউনিয়ন করছি, যা হবে বি এর সঙ্গে সি এর ইউনিয়ন করে নিয়ে আগে করে নিয়ে পরে এ এর সঙ্গে ইউনিয়ন করলে একই হবে। এটা 1 নম্বর। 2 নম্বর সি। এই ছিল আমাদের অ্যাসোসিয়েটিভ ল। প্রুফগুলো করা যায়, আমি পরে করব। বাংলায় করলে বন্টন সূত্র হয়, বি আর সি 3টে সেটের এর ইউনিয়ন করলাম, ইউনিয়ন করে এর সঙ্গে বাইরে ইন্টারসেকশন করলাম, এটাকে 1 নম্বর দিই। তাহলে এটা এরকম হয়, ঠিক কমন আছে এরকম মনে হয়। এ এর সঙ্গে বি এর একবার ইন্টারসেকশন লিখবো, এ এর সঙ্গে সি এর একবার ইন্টারসেকশন লিখবো। লিখি, এ এর সঙ্গে বি এর ইন্টারসেকশন, আবার লিখবো এ এর সঙ্গে সি এর ইন্টারসেকশন, এর লিখবো, মাঝখানে লিখবো ইউনিয়ন, এরকম হয়। এই হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল। 7 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডি মর্গানস ল। এক্ষেত্রে আমরা দুটো সেটের মধ্যেই লিখি, এ আর বি দুটো সেটের ইউনিয়ন করেছি, করে যদি তার কমপ্লিমেন্ট বার করি, তখন আমরা সেটাকে লিখবো এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট। এটা 1 নম্বর। 2 নম্বর, এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট ইকুয়াল এর কমপ্লিমেন্ট, এটা ইন্টারসেকশন আছে, এটা হয়ে যাবে ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট। এই ছিল আমাদের আজকে সেট থিওরি ব্যাপারে আলোচনা। আজকে থিওরি ব্যাপারটা বেশি আলোচনা করলাম। পরবর্তী পর্যায়ে এই যে ডি মর্গানস ল, এই যে সূত্র, এই যে নিয়ম, এই নিয়মের প্রমাণটা আমি করে দেখাবো। যদি পারি আরো কিছু প্রমাণ দেখাবো, সেই সঙ্গে কিছু অঙ্ক করব। তাহলে আজকের মতো এখানে শেষ করি।